সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি 2021 সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারীদের শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায়ের শিরোনাম, এটা হচ্ছে 3 নম্বর অ্যাসাইনমেন্ট, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। অ্যাসাইনমেন্ট দুতরফা এবং একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো দেখো, সহায়ক তথ্য এক, সাবিনা এন্টারপ্রাইজ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি হিসাব সংরক্ষণ করে থাকে। 2020 সালের মে মাসে ব্যবসা সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। মে 5, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো মে 5 তারিখে পণ্য বিক্রি করছে। এরপর দেখো মে 15 তারিখ অগ্রিম ভাড়া প্রদান 12,000। এরপর দেখো মে 22, মালিক ব্যবসা হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করলো। এরপর দেখো মে 30, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। এরপর দেখো যেটা বলছে সহায়ক তথ্য 2, তাওসিফ ব্রাদার্স বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 2020 সালে 1 জানুয়ারিতে তার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,30,000 টাকা এবং 2,90,000 টাকা। উক্ত বছরে মালিক ব্যবসায় আরও 80,000 টাকা বিনিয়োগ করে এবং ব্যক্তিগত প্রয়োজনে 65,000 টাকা উত্তোলন করে। 31 ডিসেম্বর 2020 তারিখে ব্যবসার নিম্নোক্ত সম্পদ ও দায় ছিল: অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 80,000 টাকা, মজুদ পণ্য 70,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা, বিনিয়োগ 2 লক্ষ টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা, ঋণ 2 লক্ষ টাকা, বকেয়া বেতন 10,000 টাকা। এই ছিল আমাদের দুইটা সহায়ক তথ্য। এরপরে দেখো যেটা আমাদের এখানে যা আছে তোমরা একটু পড়ে নেবে, কারণ যেহেতু টিউটোরিয়াল ক্লাস। এরপর নির্দেশকে আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যাকরণ। এরপর দেখো খতে বলছে সহায়ক তথ্য 1 ব্যবহার করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়করণ। এরপর বলছে হিসাব চক্রের ধাপগুলো সংক্ষিপ্ত বর্ণনাকরণ। সর্বশেষ যে কোশ্চেনটা ঘতে বলছে সহায়ক তথ্য 2 ব্যবহার করে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। এর আলোকে আমি একদম নির্ভুল 100% সঠিক উত্তর তোমাদের জন্য করেছি। তাহলে চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা ব্যাখ্যা। তো এই কোশ্চেনটার আলোকে আমি দেখো উত্তরটা করেছি। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, স্বয়ংসম্পন্ন একটি পদ্ধতি। এই হিসাব পদ্ধতির বিভিন্ন সুবিধা রয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার কারণে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। এর সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলো। 1. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। 2. লাভ লোকসান নিরূপণ। এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময়ের পরে বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায়ের নিট মুনাফা বা নিট লোকসান নির্ণয় করা যায়। 3. গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করতে হয়, ফলে কোনো নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুল যাচাই করা যায়। এরপর দেখো 4. আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 5. ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে খুব সহজে ভুল ত্রুটি জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা যায়। 6. ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজে নিয়ন্ত্রণ করা যায়। 7. মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসার মালিক যে কোনো সময় তার মোট পাওনা ও দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরপরে 8. সঠিক কর নির্ধারণ। এই পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর যথা আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। 9. সহজ প্রয়োগ।
দ্রুতপা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। ছোট বড় সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি সহজে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমার ক নাম্বার কোশ্চেনের সমাধান। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অতি উত্তম পাবে। তো বন্ধুরা, চলো আমরা খ নাম্বারে চলে যাই। খ, লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। দেখো, সহায়ক তথ্য একটা উপরের সহায়ক তথ্য থেকে এটা নিয়েছি, ব্যবহার করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। তো এটা সলভ দেখার আগে চলো আমরা আরেকবার একটু দেখে নিই প্রশ্নটা। সহায়ক তথ্য মে 5 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। মে 15 অগ্রিম ভাড়া প্রদান 12,000 টাকা। মে 22 মালিক ব্যবসা হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করলো। মে 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। তো চলো, এর আগে আমরা সমাধান করেছি। দেখো, মের 5 বলছিল ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, চেকের মাধ্যমে বিক্রয় করা হলো, কারণটা আমরা লিখে দিয়েছি। এরপরে মের 15 তারিখে অগ্রিম ভাড়া দিছিল, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 12,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা, অগ্রিম ভাড়া পরিশোধ করলো কারণ হিসাবে আমি লিখে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে লিখে দিও। মের 22 তারিখে পণ্য উত্তোলন করছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, মালিক প্রয়োজনীয় পণ্য উত্তোলন করলেন, আমি কারণটা লিখে দিছি। এরপর দেখো শেষ যেটা মে 30 ব্যাংক হিসাব ডেবিট 1,000 টাকা, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 1,000 টাকা, ব্যাংক সুদ মঞ্জুর করলেন। তো এই ছিল আমাদের খ নাম্বার কোশ্চেনের সমাধান, অর্থাৎ তোমরা একটু ভালো করে দেখে নাও সমাধানটা। তো বন্ধুরা, আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাও। তাহলে চলো আমরা গ নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো, গতে বলছে হিসাব চক্রের ধাপগুলো সংক্ষিপ্ত বর্ণনা করো। এর আলোকে আমি উত্তরটা সাজিয়েছি। দেখো, এখান থেকে চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসার হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। তো দেখো, তোমরা এই চিত্রটা সুন্দর করে একটু এঁকে দিবে, চিত্রটা আঁকলে তোমরা একটু ভালো মার্কস পাবে। আমি চিত্রটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর দেখো, একে আছে লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসার প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেনের হিসাব চিহ্নিত করা যায়। এখানে টোটাল 10টি আমাদের কি আছে, হিসাব চক্রের ধাপ আছে। পর 2তে বলছে দেখো লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করলে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হলো, এখানে 2টি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব, অপরটি নগদান হিসাব। এরপর দেখো 3 জাবেদাভুক্তকরণ। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দ্রুতপা দাখিলা পদ্ধতি অনুসরণে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 4 খতিয়ানে স্থানান্তর। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবে নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এরপর দেখো 5 রেয়ামিল প্রস্তুতকরণ। লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বইতে লিপিবদ্ধ হচ্ছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেয়ামিল প্রস্তুত করা হয়। এরপর দেখো 6 সমন্বয় দাখিলা। ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। 7 কার্যপত্র প্রস্তুত। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। দেখো 8 আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। 9 সমাপনী দাখিলা। কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের জের উত্তোলন হিসাবান্তে বন্ধ করতে হয়। 1 বছরের আয় ব্যয় পরবর্তী হিসাবের বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। এরপর দেখো 10 হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসার আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাবে যে নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব
পরবর্তী রেওয়া মিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। তো বন্ধুরা এই ছিল আমার গ নাম্বার কোশ্চেনের উত্তর। আমি আশা করি উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা চলো আমরা এবার সর্বশেষ কোশ্চেনে চলে যাই। সর্বশেষ কোশ্চেনে সহায়ক তত্ত্বের 2 ব্যবহার করে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করো। আমি উত্তরটা দেখো সাজিয়েছি, দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে 5,30,000। প্রারম্ভিক মোট দায় আছে 2,90,000 টাকা। আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান যেমন প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এবার প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমি প্রারম্ভিক মোট দায় বাদ দিব, বিয়োগফল হয় 2,40,000 টাকা। এরপর দেখো আবার অতিরিক্ত মূলধন আসে 80,000 টাকা, উত্তোলন আছে 65,000 টাকা। আমরা জানি সমাপনী মূলধন, সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিব। তো তার আগে আমরা সমাপনী মোট সম্পদটা বের করে নেব। দেখো সমাপনী, সুতরাং সমাপনী মোট সম্পদ অফিস সরঞ্জাম প্লাস প্রাপ্য হিসাব প্লাস মজুত পণ্য প্লাস ব্যাংকে জমা প্লাস বিনিয়োগ, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। দেখো অফিস সরঞ্জাম 1,50,000, প্রাপ্য হিসাব 80,000, মজুত পণ্য 70,000, ব্যাংকে জমা 50,000 এবং বিনিয়োগ দেওয়া আছে 2 লক্ষ টাকা। এই টোটাল যোগ করলে 5,50,000 টাকা। এরপর আমি দেখো সমাপনী মোট দায় বের করব। প্রদায় হিসাব প্লাস ঋণ প্লাস বকেয়া বেতন, এগুলো যোগ করা হয় সমাপনী মোট দায়। 50,000, 2 লক্ষ এবং 10,000, এগুলো 2 লক্ষ হয় 2,60,000 টাকা। তাই সমাপনী মূলধন এবার 5,50,000 থেকে 2,60,000 টাকা বিয়োগ দিলে হয় 2,90,000 টাকা। এটা হচ্ছে সমাপনী মূলধন। তো আমরা জানি লাভ ক্ষতি, এবার আমরা লাভ ক্ষতির সূত্রটা বের করব। সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। দেখো সমাপনী মূলধন বেড়েছে 2,90,000 প্লাস উত্তোলন 65,000, এরপরে মাইনাস প্রারম্ভিক মূলধন 2,40,000 এবং অতিরিক্ত মূলধন 80,000। এই টাকা যোগ করলে 3,55,000 আর এই টাকা যোগ করলে 3,20,000। এই টাকা থেকে এই টাকা বাদ দিলে 35,000 টাকা। তো বন্ধুরা এই ছিল আমার সর্বশেষ প্রশ্নের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা ভালো থাকবা সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।